এবার হয়তো আমি ফাহাদ ভাইয়ার মাদ্রাসায় যাওয়া আসার কারণটা বুঝতে পারলাম। ছেলেটাকে বললাম, ভিতরে এসে বসো। ও বলল, আজকে না মামা, তাড়াতাড়ি যেতে বলেছে। জানতে চাইলাম, ফাহাদ ভাইয়া তোমার কে হয়? মামা। তোমার আব্বু আম্মু কোথায় থাকে? আমার আব্বু নেই, আম্মু দেশে থাকে। আহারে, কেমন করে বলল আমার আব্বু নেই। ছেলেটা বিদায় নিয়ে চলে গেলে রুমে এসে দরজা আটকাবো এমন সময় দেখলাম আঙ্কেল সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছেন। আঙ্কেলের সামনে দরজা আটকাতে কেন জানি আমার ভালো লাগলো না। সালাম দিলাম, দু একটা কথা বলে আঙ্কেল চলে গেল। তারপরে রুমে এসে আরাম করে বসে বোরহানিটা খেয়ে নিলাম। আমি আজ পর্যন্ত দোতলার রেস্টুরেন্টে কখনো যাইনি বা কিছু কিনিওনি। এখনকার যে মেনুটা ঝুলানো আছে সেখানে প্রত্যেকটা জিনিসের দাম বাইরের যেকোনো সাধারণ ফাস্টফুডের দোকানের তুলনায় দ্বিগুণ, তিনগুণ, কোনটা বা 4 গুণ। তাই আর কখনো ভেতরে ঢুকিনি। তবে আজকে বোরহানিটা খাওয়ার পর মনে হল, এই রেস্টুরেন্ট থেকে যদি দ্বিগুণ বা তিনগুণ দাম দিয়ে এরকম একটা বোরহানি খাওয়া হয় তবে সে টাকাটা পানিতে পড়বে না। ভাইয়াকে একটা ধন্যবাদ দেওয়া দরকার। সাথে সাথে ফোনটা হাতে নিয়ে অনেক ধন্যবাদ লিখে ভাইয়াকে সেন্ড করলাম। আমি জানি ভাইয়া এখন মেসেজটা দেখবে না, কেননা উনি যথেষ্ট ব্যস্ত আছেন। তবে আমাকে অবাক করে দিয়ে সাথে সাথে ওপাশ থেকে রিপ্লাই এলো, পালিয়ে গেলে কেন? জবাবে লিখলাম, পালিয়ে আসিনি, জায়গা খালি করে দিয়ে এসেছি। এত ব্যস্ততার মধ্যে ভাইয়া আমাকে রিপ্লাই দিল, এটা ভেবেই অবাক হচ্ছি। গত পরশু পহেলা বৈশাখ ছিল। আমি সেজুতি আপু আর ফাহাদ ভাইয়া দুজনকেই শুভ নববর্ষ লিখে সেন্ড করেছিলাম। আপু রিপ্লাই করলেও ভাইয়া করেনি। আজকে বুধবার, আগামীকাল থেকে রোজা শুরু হবে। গত শুক্রবারের পর থেকে আর আন্টিদের বাসায় যাইনি, যদি ওই রাহাত বাহাতের সাথে দেখা হয়ে যায় সেই কারণে। বিকেলে গাছে পানি দেয়া শেষ করে আপুর সঙ্গে দেখা করতে যাই। গিয়ে দেখি ভাইয়া বাসায়। ভাইয়া সাধারণত এই সময় বাসায় থাকে না। আমাকে দেখে রীতিমতো হই হই করে উঠল। শাকিরার কথা বলতে বলতে ও চলে এসেছে। তুমি নাকি আজকাল একদমই আসো না, খুব ব্যস্ত থাকছ মনে হয়, তাই না? মুখ কাচুমাচু করে বললাম, না মানে ভাইয়া এমন কিছু না। সালমান ঘুমাচ্ছিল আর আপু রান্নাঘরে কাজ করছিল। আমি আপুর কাছে চলে যাই। আপু হাসি মুখে বলল, তোমার ভাইয়া আসার পর থেকেই তোমার কথা বলছিল। আসার পর থেকে মানে? গতকাল রাতে ও ঢাকায় গিয়েছিল দোকানের কিছু মালপত্র আনার জন্য। আজকে দুপুরে এসেছে। আন্টির কথা জিজ্ঞেস করাই জানতে পারলাম উনি আজকেই রাজশাহী গেছেন, আগামীকাল চলে আসবেন। আপু রাতের খাবার এবং সেহেরির খাবার রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আমি আপুকে একটু হেল্প করে দেই, যদিও আপু নিষেধ করছিল। চলে আসবার সময় আপু আমার হাতে একটা প্যাকেট ধরিয়ে দেয়। জানতে চাইলাম, এটাতে কি আছে? বাকর খনি। তোমার ভাইয়া এনেছে আমাদের জন্য আলাদা, তোমার জন্য আলাদা। আমি মনে মনে বেশ খুশি হই। বাকর খনি যেকোনো বড় কনফেকশনারিতে গেলেই পাওয়া যায়, তবে ঢাকারটা আলাদা, একদম স্পেশাল। রোজার সময় আমার আম্মু 2-3 দিন পর পরই বাড়িওয়ালা সহ অন্যান্য ভাড়াটিয়াদের ইফতারি দিয়ে থাকে। তবে সেজুতি আপু আর আমাদের মধ্যে ইফতারি আদান প্রদান বলতে গেলে প্রায় প্রতিদিনই করা হয়। 17ই রমজান, 8ই মে আন্টি আমাদের বাসায় ইফতারি নিয়ে আসেন, অনেক কিছু। আর বলে যান আমরা যেন অবশ্যই ওনাদের বাসা গিয়ে রাতের খাবার খেয়ে আসি। তারাবির নামাজ শেষ করে সকাল 9:30টার দিকে আমি আর আম্মু আন্টিদের বাসায় যাই। গিয়ে দেখি আঙ্কেল এসেছেন। আন্টি আমাদের খাবার বেড়ে দেন। আন্টিকে আমাদের সাথে বসতে বললে আন্টি বসে না।
আম্মুর জোড়াজুড়িতে সেজুতি আপু আমাদের সাথে খেতে বসে। আম্মু জানতে চায় আঙ্কেল খেয়েছে কিনা। জবাবে আন্টি বলে, আঙ্কেল এখন খাবেন না, তার দুই ছেলে আসলে তাদের সঙ্গে একসাথে খাবে। খাবারের আয়োজন দেখে মনে হলো কোনো বিশেষ উপলক্ষ আছে। আম্মু আন্টিকে কথাটা বলেই ফেলল, কি মনে করে এত আয়োজন আপা? আন্টি বলল, আজকে রাহাত আর ফাহাদ দুজনেরই জন্মদিন। এবারে আম্মু বেশ জোরে গলায় বলল, হ্যাঁ, কথাটা আমাকে আগে বলেননি কেন? আমরা কখনোই আমাদের ছেলেদের জন্মদিন পালন করি না। আমার দুটো ছেলেকে আল্লাহ পাক সুস্থভাবে পৃথিবীতে এনেছে, এটাই আমার কাছে অনেক। আমরা শুধু চাই ওরা ভালো থাক, ওরা নেক হায়াত পাক। ভালোমন্দ রান্না করি, আপনার ভাই দুই ছেলেকে নিয়ে একটা বড় প্লেটে একসাথে খাবার খায়, এই পর্যন্তই। বাড়িতে থাকলে ওর চাচা চাচি, ভাইবোনেরা সবাই থাকত। এখানে আপন বলতে আপনারাই, তাই আপনাদেরকে আসতে বলেছি। ফাহাদের বাবা আজকে এসেছে, কাল সকালেই চলে যাবে। আজকের দিনে দুই ছেলেকে একসাথে নিয়ে খাবার খাওয়া ওদের বাবার ২৬ বছরের অভ্যেস। এরপর আন্টি ট্রাজিক কমিক মিলিয়ে একটা গল্প শোনাল, যেটা আমার আম্মু খুব মনোযোগ দিয়ে শুনল। তবে আমার মাথায় কেবল একটা জিনিসই ঘুরছে, আজকে ভাইয়ার জন্মদিন। আন্টির বলা গল্পটা যদি কখনো মনে হয়, তাহলে না হয় পরে একসময় শোনাব। খাওয়া শেষ করে আন্টিদের বাসা থেকে চলে আসি। আম্মুর কাছে একটা আজগুবি অজুহাত দেখিয়ে নিচে যাই। খুব তাড়াহুড়ো করে একটা টি শার্ট কিনে আবার চলে আসি। ভাইয়ার কাছে ফোন করে জানতে চাই, ভাইয়া বাসায় এসেছে কিনা। ভাইয়া বলল, আসেনি, তবে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। আমি বললাম, নিচতলায় এসে যেন অবশ্যই আমাকে কল করে। 10:30টার দিকে ভাইয়া কল করে বলে, মার্কেটে এসেছি, কোনো প্রয়োজন থাকলে বলো। আমি বললাম, বাসায় না গিয়ে আগে একটু ছাদে যান। কোনো সমস্যা? আগে ছাদে যান, পরে বলছি। আম্মু কোরআন শরীফ পড়ছিল। আমি শুধু বললাম, গরম লাগতেছে, আমি একটু ছাদে যাচ্ছি। ওড়নার নিচে গেঞ্জির প্যাকেটটা লুকিয়ে নিয়ে ছাদে চলে গেলাম। দেখি ভাইয়া দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, কি ব্যাপার, কি হয়েছে? আমি ছোট আওয়াজে বললাম, শুভ জন্মদিন ভাইয়া। হাতে থাকা টি শার্টের প্যাকেটটা ভাইয়াকে দিলাম। ভাইয়া প্যাকেটটা নিয়ে আমার দিকে কেমন দৃষ্টিতে জানি তাকালো। হয়তো বিষয়টা ওনার ভালো লাগেনি। না লাগারই কথা। উপহার দেয়ার হলে ওনার বাসায় গিয়ে দেব। সাদে ডেকে কেন? ভাইয়া কিছু বলার আগে আমি বললাম, আসলে ভাইয়া আজকে তো আপনাদের দুজনেরই জন্মদিন। কিন্তু আমি শুধু আপনার জন্য উপহার এনেছি, ওই ভাইয়ার জন্য আনিনি। এখন যদি বাসায় গিয়ে দিতাম, তাহলে ব্যাপারটা যেন ভালো দেখা যেত না। ভাইয়া কোনো কথা বলল না। এক মুহূর্ত চুপ করে থেকে আবারও বললাম, আসলে আমার কাছে না টাকা ছিল না। এটা সম্পূর্ণ একটা মিথ্যে কথা। আমার কাছে লাখ টাকা থাকলেও আমি ওই লোকটাকে কিছুতেই কোনো উপহার দিতাম না। তবে সেই কথাটা ভাইয়াকে বলা যাবে না। যতই হোক আপন ভাই। ভাইয়া কি বুঝল জানি না। তবে ওনার ঠোঁটের একটা কোণা মনে হয় প্রসারিত হল। তারপর আবারও বললাম, একটা কথা বলি ভাইয়া। বলো। টি শার্টটা যদি আপনার পছন্দ হয়, তাহলে পরবেন। আর যদি না হয় তাহলে রেখে দেবেন। কিন্তু আপনাকে যে আমি এটা দিয়েছি কাউকে বলবেন না। তবে সেজুতি আপুকে বলতে পারেন। আমার বিশ্বাস আপু কিছুই মনে করবে না। এরপর দ্রুত পায়ে ছাদ থেকে নেমে চলে আসি। 23 রমজান, আম্মু কেনাকাটা করতে বের হবে। আমাকেও তাড়া দেয়। বলেছিলাম আন্টির সাথে যাওয়ার জন্য। কিন্তু আন্টিরা নাকি এখানে কেনাকাটা করবেন না।
রাজশাহীতে আঙ্কেলের কোনো এক বন্ধুর শোরুম আছে। ওনারা সব সময় সেখান থেকেই কেনাকাটা করেন। ইচ্ছে না থাকা সত্ত্বেও আম্মুর সাথে যেতেই হলো। সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত ঘোরাঘুরি করে মোটামুটি কেনাকাটা শেষ করে বাসায় ফিরে আসি। বলতে গেলে দাদি, চাচিমা, জেঠিমা, আমি, আমার ভাই বোন সবার সবকিছুই আম্মুর পছন্দে কেনা হয়েছে। শুধুমাত্র সালমানের জন্য একটা জামা আর একজোড়া জুতা আমি পছন্দ করি কিনেছি। আর একটা গেঞ্জি আম্মু পছন্দ করে কিনেছে। ইফতারির পর সালমানের উপহারগুলো নিয়ে আম্মু আন্টিদের বাসায় দিতে যায়। আর ফিরে এসে আমি শুনতে না চাইলেও লম্বা একটা ফিরিস্তি দেয়। সেটা হলো, আন্টি নাকি আক্ষেপ করছিল। সন্ধেবেলা আঙ্কেলের সাথে আন্টির ফোনে কথা হয়েছে। আঙ্কেল বলেছে ঈদের চাঁদ উঠলে তবে যেন আন্টিরা সবাই একসাথে রাজশাহী চলে যায় এবং ঈদের দিন থেকে তারপর দিন সেজুতি আপু পুনরায় এখানে চলে আসবে। এখন কথা হচ্ছে আগের দিন গিয়ে ঈদের কেনাকাটা করবে কখন। আন্টির ইচ্ছে ছিল অন্তত 27 রমজানে আপুকে নিয়ে চলে যাওয়ার, কিন্তু আঙ্কেল সেটা চান না। আঙ্কেল মনে করেন আগে থেকে যদি আপু ওখানে চলে যায় তাহলে খুব কাছে থেকেও বাবা মাকে দেখতে না পারার জন্য আপুর মন খারাপ লাগবে। অন্যদিকে আপুর মা অর্থাৎ আঙ্কেলের বোন, তারও খারাপ লাগবে। সেজন্য আঙ্কেলের এই সিদ্ধান্ত। গত বছর আঙ্কেল আন্টি আর ভাইয়া আপু আলাদা আলাদা ঈদ করেছিল। আন্টির ইচ্ছে ছিল এবছর ছেলে বউ নাতি সবাইকে নিয়ে খুব ভালোভাবে ঈদ উদযাপন করার, কিন্তু আঙ্কেল চান না আগে থেকেই আপু ওখানে যাক। বিষয়টা আগে থেকে জানা থাকলে আন্টি আম্মুর সাথে কেনাকাটা করতে বের হতেন। 25 রমজান রাত 11টার দিকে আন্টি আসেন আমাদের বাসায়। ওনারা সবাই গিয়েছিলেন মার্কেট করতে। আমার জন্য একটা 3 পিস কিনেছেন আর সেটাই দিতে এসেছেন। একই রকম 3 পিস নাকি সেজুতি আপুও কিনেছে। আন্টি আপুর জন্য পছন্দ করে একটা কাতান শাড়ি ও তার সাথে বেশ কসমেটিক্স ও অর্নামেন্টসও কিনেছেন। বিয়ের পর এটা আপুর সাথে আন্টিদের করা প্রথম ঈদ। তাছাড়া বিয়েতেও আপুকে কিছু কিনে দেওয়া হয়নি। সেজন্যই এবারে আন্টি আপুর জন্য ইচ্ছেমতো কেনাকাটা করেছেন। আমাদেরকে বললেন যেন আমরা আগামীকাল গিয়ে দেখে আসি। বালাই শার্ট, মনে মনে ভাবলাম। আমরা যখন বাড়িতে ছিলাম তখন আমার মা চাচি ও এমনটাই করত। 3 যা মিলে কেনাকাটা করে বাড়ি ফিরে মেলা নিয়ে বসত আর গবেষণা করত কোনটা ভালো হয়েছে কোনটা মন্দ হয়েছে। বুঝি না এরা কি আনন্দ পায় এসব করে। আন্টি বারবার বলছিল খুলে দেখ কেমন হয়েছে। আমি বললাম আপু আমার জন্য পছন্দ করে কিনেছে, যেমন হোক এটা আমার কাছে অনেক কিছু। আম্মু শপিং ব্যাগের ভেতর থেকে শুধু জামাটা বের করে খুলে দেখল, বেশ সুন্দর। তারপরে আবার ভাঁজ করে শপিং ব্যাগে ঢুকিয়ে রাখল। আন্টি বলল অবশ্যই যেন আমি ঈদের দিন জামাটা পরি। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানাই। 27 রমজান সকালবেলা আমরা চলে আসি আমাদের বাড়িতে। বাড়িতে গেলে আমি বেশিরভাগ সময়টা দাদির সাথে কাটাই। ঈদের দিন ফজরের নামাজ পড়েই আপু আর ভাইয়া দুজনকেই ঈদ মুবারক লিখে সেন্ড করে দেই। আমার দাদির করা নির্দেশ, ঈদের দিন ফজরের নামাজের পর সবাইকে কোরআন শরীফ পড়তে হবে। বরাবর আমরা সেটাই করি। তারপর মায়েরা রান্না করতে যায়। বাড়ির ছেলেরা আগে গোসল করে তৈরি হয়ে ঈদের নামাজ পড়তে যায়। ছেলেরা বেরিয়ে যাওয়ার পরেই দাদির নির্দেশ সব মেয়েরা গোসল করবে, নতুন জামা পরে ঘরের ভেতরে ঈদের নামাজ আদায় করবে। এটা আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি। বাড়িতে সবার সাথে ভালো লাগছিল ঠিকই, তবে ভাইয়া, আপু, সালমান সবাইকে মিস করছিলাম। ঠিক করলাম গোসল করে আপুর দেয়া জামাটাই পরব। শপিং ব্যাগটা হাতে নিয়ে জামা কাপড়গুলো বের করে নিলাম। দেখলাম ব্যাগের ভিতরে আরও একটা ছোট্ট প্যাকেট। প্যাকেটের ভেতরে একজোড়া অনেক সুন্দর ঝুমকা। আমি ঝুমকা পরি না,
আমার কান কেটে যায়। তবে ওগুলো দেখে আমার অনেক ভালো লাগলো। মনে হয় আপু নিজের জন্য কসমেটিক্স কিনতে গিয়ে আমার জন্য একজোড়া ঝুমকা কিনেছে। যেহেতু আমি ঝুমকা পরতে পারি না, তাই ওগুলোর উপরে হাত বুলিয়ে আবারও রেখে দিলাম। গোসল নামাজ সব শেষ করে চাচাতো 2 বোন এবং আমার 2 আপুর সাথে সাথে ভিডিও কলে সবাই কথা বলে নিলাম। এরপর ঘরে এসে শুয়ে পড়ি। আপাতত আর বের হব না। বিকেলবেলা না চাইলেও ভাইবোনদের সাথে ঘুরতে বের হতেই হবে। ফোন হাতে নিয়ে দেখলাম বেশ কয়েকটা মেসেজ। কলেজের বান্ধবীরা কয়েকটা সেন্ড করেছে। আর সেজুতি আপু লিখেছে, ঈদ মোবারক, তোমাকে মিস করছি। ভাইয়ার নাম্বার থেকেও একটা মেসেজ এসেছে, ইউ টু অলসো। আমার হাসি পেল, খুব শর্টকাটে কাজ সেরেছে। ঈদের 4 দিন পর বাঘায় ফিরে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে আগে আপুর কাছে যাই। অত সুন্দর একজোড়া ঝুমকার জন্য আপুকে একটা ধন্যবাদ দিতে। কিন্তু আন্টিদের বাসায় গিয়ে যেটা শুনি, তাতে আমি কি বলতে এসেছিলাম তা একদমই ভুলে যাই। আর সেটা হচ্ছে, ঈদের দিন সন্ধেবেলা আপুর মা এসেছিল মেয়ে আর নাতিকে দেখতে। প্রায় 1 বছরেরও বেশি সময় পর আপু তার মাকে খুব কাছ থেকে দেখতে পেয়েছে। জড়িয়ে ধরেছে, মায়ের সাথে কথা বলতে পেরেছে। আপুর মা আসার আগে তার স্বামী অর্থাৎ আপুর বাবার কাছে বলেই এসেছিলেন। ওনার বাবা আসেনি, আবার স্ত্রীকে বাধাও দেয়নি। ঘটনাটা শোনার পর আমার এত খুশি লাগছিল, মনে হচ্ছিল যেন আপু নয়, আমি নিজেই 1 বছর পর আমার বাবা মাকে ফিরে পেয়েছি। রোজার 1 মাস বলতে গেলে তেমন একটা পড়াশোনা করা হয়নি। পরীক্ষার 2 মাস বাকি মাত্র। সম্পূর্ণ মনোযোগ পড়াশোনার দিকে দেওয়ার চেষ্টা করছিলাম। খুব একটা তুখর মেধাবী ছাত্রী ছিলাম না কোনোদিনও। তবে ঘষে মেজে চালিয়ে নেয়ার মতো। ক্লাস, প্রাইভেট, কোচিং, বাসায় ফিরে রিভিশন, 5 ওয়াক্ত নামাজ, সকালে কোরআন শরীফ পড়া, বিকেলে একবার গাছে পানি দেয়া আর 2-1 দিন পরপর সেজুতি আপু সালমানের কাছে গিয়ে একটু সময় কাটানো, এটা হলো আমার দৈনন্দিন রুটিন। ভাইয়ার সাথে এখন কমই দেখা হয়। 12 দিন পরে কোরবানি ঈদ। এবার ঈদে বাড়িতে যাব না, কেননা ঈদের 4 দিন পরেই আমার ফাইনাল পরীক্ষা শুরু হবে। আম্মু একটু অখুশি বলেই মনে হচ্ছে। কিছু করার নেই। বাড়িতে যাওয়া মানে খুব কম কর হলেও 3 দিন পড়াশোনার মাথায় বাড়ি। বরাবরের মতো এবারও চাচ্চুদের সাথে কোরবানির ভাগ দেয়া হবে। ভাইয়ারা কেউ হয়তো বিকেলে মাংস পৌঁছে দিয়ে যাবে। দাদি তার ছেলে বউ, নাতিপুতি সবাইকে একসাথে নিয়ে কোরবানির মাংস দিয়ে খাবার খায়। এবার কি করে আল্লাহ জানেন। হয়তো না খেয়েই বসে থাকবে, যতক্ষণ না জানতে পারবে আমরা কোরবানির মাংস খেয়েছি। এইসব ভাবতে ভাবতে গাছে পানি দিচ্ছিলাম। সবগুলো গাছের গোড়ায় ঘাস হয়ে গেছে। পরিষ্কার করা দরকার। এখনো সন্ধ্যা হয়নি, তাই ভাবলাম ঘাসগুলো পরিষ্কার করে ফেলি। খুব মনোযোগ সহকারে আগাছা পরিষ্কার করছিলাম। নয়নতারা তোমার প্রিয় ফুল? হঠাৎ কারো কথা শুনে চমকে গেলাম। পেছনে ফিরে দেখি ভাইয়া দাঁড়িয়ে আছে, আমার থেকে কয়েক হাত দূরে হবে। সালাম দিয়ে বললাম, একদমই না। ভাইয়া জবাব নিয়ে বলল, প্রিয় না, অথচ এতগুলো চারা লাগিয়েছ। ফুলটা প্রিয় না, ফুলের গাছের স্বভাবটা প্রিয়। ফুল গাছের স্বভাব? হ্যাঁ। এখানে যে গাছগুলো দেখছেন, পাথরকুচি, পুদিনা, নয়নতারা, এই গাছগুলোর স্বভাব আমার প্রিয়। এরা খুব প্রভু ভক্ত হয়। বেইমানি করে না। গাছ বেইমানি করে? আলবাত করে। ভাইয়ার চেহারার অভিব্যক্তি দেখে বোঝাই যাচ্ছিল উনি আমার কথার আগামাথা কিছুই বুঝতে পারেননি। এবার কাজ রেখে আমি ওনার দিকে ফিরে ভালোভাবে ওনাকে বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম। এই যে এখানে যতগুলো বালতি, টব, তেলের কন্টেইনার দেখতে পাচ্ছেন,
এর সবগুলোতে আগে আলাদা আলাদা গাছ ছিল। অলকানন্দা, গোলাপ, জিনিয়া, এমনকি কাঁচা মরিচের গাছও ছিল। একটা করলার চারাও লাগিয়েছিলাম। হঠাৎ একদিন দাদি অসুস্থ হয়ে পড়ে। আমি আর আম্মু দাদিকে দেখতে গেলাম। যাওয়ার আগে সবগুলো গাছে বেশি করে পানি দিয়েছিলাম। ভেবেছিলাম 2-1 দিন থেকে চলে আসব, কিন্তু দাদির সুস্থ হতে সময় লাগল। আমরা 5 দিন পরে এলাম। এসে কি দেখি জানেন? সবগুলো গাছ মরে একদম শুকিয়ে গেছে। আমার অনেক খারাপ লেগেছিল। আমি ওই মরা গাছগুলোতেই সকাল বিকাল পানি দিতে থাকি। 4-5 দিন পার হয়ে যায় কিন্তু কোনো গাছ আর তাজা হয়ে ওঠে না। শুধুমাত্র এই 3টে গাছ, পুদিনা, পাথরকুচি আর নয়নতারা, এরাই আবার সারভাইভ করে। তারপর থেকে আর অন্য কোনো গাছ লাগাই না। এই গাছগুলোকে অতটা যত্ন করতে হয় না। দিনে একবার পানি দিলেই যথেষ্ট। আবার কোনোদিন পানি দেয়াই হয় না। এ পর্যন্ত ভাইয়া খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনল। তারপর মাথা নাড়িয়ে বলল, এবার বুঝলাম। আমি বললাম, কি বুঝলেন? বুঝলাম যে এই গাছগুলো তোমার সাথে বেইমানি করেনি। তোমার ভালোবাসা, যত্নের মান রেখেছে। আর বাকি গাছগুলো তোমার অপারগতার সুযোগ নিয়ে তোমার সাথে বিট্রে করেছে, এক্সপায়ার করে গেছে। এর মধ্যেই মাগরিবের আজান শুরু পড়ে যায়। ভাইয়াকে বলে তাড়াতাড়ি নিচে চলে আসি। রাত 10টার দিকে ভাইয়ার নাম্বার থেকে একটা মেসেজ আসে, ক্যাকটাস, অ্যালোভেরা কিংবা বনসাই এগুলো ট্রাই করে দেখতে পারো। এরা ও সহজে বেইমানি করে না। ঈদের আগের দিন আন্টিরা সবাই চলে যায়। আম্মু একা একাই আক্ষেপ করতে থাকে, এই প্রথম আমরা বাড়ির বাইরে আলাদা ঈদ করছি। আমার মাথায় ঈদের ব্যাপারটা ঢুকছে না। 5 দিন পর পরীক্ষা, টেনশনে আম্মু কি বলছে সেটাও শুনতে পাচ্ছি না। ঈদের দিন সকাল থেকে আমার আর আম্মুর ফোন ক্রমাগত বেজেই চলেছে। তার সাথে মেসেঞ্জারে টুংটাং আছেই। বান্ধবীরা সবাই মেসেজ পাঠাচ্ছে। আচ্ছা, এদের কি টেনশন হচ্ছে না? দুপুর 12টার দিকে বাড়িওয়ালা আন্টি আমাদের জন্য কোরবানির মাংস নিয়ে আসে। আম্মু সেটা চুলায় বসিয়ে দাদির কাছে ফোন করে, কারণ আম্মু জানে এই বিষয়টা নিয়েই দাদি টেনশন করবে। বিকেল 4টার দিকে আমার জ্যাঠাতো ভাই আমাদের জন্য কোরবানির মাংস নিয়ে আসে আর বলে যেন দ্রুত রান্না করে আমরা খাই। দাদি নাকি সকাল থেকেই মন খারাপ করে বসেছিল, বারবার আমার কথা বলছিল। আমার সাকিরা থাকলি পরে আমার সাথে ছায়ার মতো লাইগে থাকত। পরীক্ষার আগের রাত পড়ছিলাম। 11টার দিকে ভাইয়া মেসেজ পাঠায়, বেশি রাত করো না, ভোরবেলা উঠে পড়বে। ভাইয়ার ছোট ছোট বার্তাগুলো ওনার প্রতি আমার ভালোবাসা আরও বাড়িয়ে দেয়। দেখতে দেখতে পরীক্ষা শেষ হয়ে এলো। আগামীকাল একটা প্র্যাকটিক্যাল আছে। এর মধ্যে আমি আর আপুদের বাসায় যাইনি বললেই চলে। আপু নিয়মিত এসে দেখা করে, পরীক্ষা কেমন হচ্ছে সে খবর নিয়ে গেছে। এমনকি ভাইয়া ও মাঝে মাঝে দোকান থেকে বাসায় ফেরার সময় আগে আমার সাথে দেখা করে গেছে। পড়াশোনা কেমন হচ্ছে, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছি কিনা, অহেতুক দুশ্চিন্তা যেন না করি, এসবও বলেছে। শেষ পরীক্ষার দিন। বান্ধবীরা আগে থেকেই বলে রেখেছিল পরীক্ষা শেষে সবাই মিলে ঘুরতে যাবে, কিছু কেনাকাটা করবে, বাইরে খাবারও খাবে। আমি নিষেধ করেছিলাম, কিন্তু ওরা শোনেনি। ওদের যুক্তি হল, এখন বেশ কিছুদিন প্রাইভেট কোচিং কিছুই থাকবে না, আর তাই কোনো অজুহাতে বাইরে আসাও যাবে না। তাছাড়া এরপর কার সিচুয়েশন কেমন হবে, কে কোথায় সেটেল হবে, সবার একসাথে দেখা হবে কিনা, সেটাও একটা বিষয়। সেই জন্যই শেষ পরীক্ষার দিন সবাই মিলে একসাথে ঘোরাঘুরি করবে। কি অপূর্ব যুক্তি! আমার ইচ্ছে ছিল না,
তারপরও সামাজিকতা রক্ষার্থে আমি ওদের সাথে সামিল হই। বাঘা মসজিদে যাই, সেখানে অনেকটা সময় কাটাই। ফেরার পথে এক বান্ধবী বলে সে তার ফুফাতো ভাইয়ের জন্য একটা সানগ্লাস কিনবে। আমরা সবাই জানতাম ওই ভাইয়ের সাথে ওর বিয়ে পারিবারিকভাবেই ঠিক করা আছে। চশমার দোকানে গিয়ে আমার ভাইয়ার কথা মনে পড়ে। ভাইয়ার জন্য পছন্দ করে একটা ফ্রেম কিনি। বাসায় ফিরে আগে আন্টিদের ওখানে যাই। দরজাটা আন্টি খুলে দিয়েছিল। কোনো কিছু বলার আগেই ড্রয়িং রুমে চোখ পড়ে দেখি সেই অপ্রিয় লোকটা বসে আছে। রাহাত না বাহাত। কোনো কথা না বাড়িয়ে চশমার ফ্রেমের প্যাকেটটা আন্টির হাতে দিয়ে বলি, এটা রাখেন ভাইয়া, আসলে দিবেন। আর এক মুহূর্ত দেরি না করে চলে আসতে চাই। আন্টি বারবার পিছু ডাকছিল। আমি বললাম, সারাদিন ঘোরাঘুরি করেছি, বাসায় গিয়ে আগে বোরখা ছাড়ব, হাত মুখ ধুব, অন্য সময় এসে বসব। ওখান থেকে সরতে পেরে হাফ ছেড়ে বাঁচি। বাসায় এসে ভাইয়ার কাছে কল করে বলি, আন্টির কাছে আপনার জন্য একটা গিফট রেখে এসেছি। ভাইয়া জানতে চাইল, কি? বললাম, সেটা আন্টির কাছ থেকে নিয়ে দেখবেন। আমি বাঘায় নেই, জানি। যখন আসবেন তখনই নিয়ে দেখবেন। কথা শেষ করে ফোন রেখে দেই। আচ্ছা, ভাইয়া কি বলল? বাঘায় নেই। আমি তো ভাবলাম বাসায় নেই, গেছে হয়তো কোথাও, আসবেই তো। ভাড়া বাসায় থাকার কারণে আমাকে একা রেখে আম্মু কোথাও যেতে পারে না। এটা আম্মুর অভিযোগ। বড় আপুর দাদিশাশুড়ি দীর্ঘদিন যাবৎ অসুস্থ, তাকে দেখতে যেতে হবে। ছোট আপুর বাড়িতে যেতে হবে। নানা বাড়িতে যান না অনেক দিন, সেখানেও যেতে হবে। এবার আমাকে দাদির কাছে রেখে আম্মু একটা লম্বা সফরে বের হবে। আমি বড় আপুর বাসায় যাব না, কারণ সেখানে আপু থাকে না। ছোট আপুর বাসায় যাব না, কেননা আপুর একটা চাচাতো দেবর আছে, ভীষণ গায়ে পড়া, আমার মোটেও পছন্দ নয়। তবে নানা বাড়িতে যাব। প্রায় 1 মাসেরও বেশি সময় নিজেদের বাড়িতে থেকে আবারও বাঘায় ফিরে আসি। এই 1 মাসে আপুর সাথে আমার প্রায় কথা হতো। ভাইয়া মাঝে মাঝে ছোট্ট একটা করে চ্যাট করত, যেমন, এনজয় ইউরসেলফ, হ্যাভ এ নাইস স্লিপ। আবার একদিন খুব সকালবেলা লিখেছিল, লেট রাইজিং ইজ নট গুড ফর হেলথ। পড়াশোনার চাপ ছিল না, দেরিতে ঘুম থেকে উঠতাম। ভাইয়ার মেসেজটা দেখার পর মনে হয়েছিল, দূর থেকেও ভাই আমাকে ঠিক শাসনে রাখছে। সালমানের বয়স 5 মাস। আন্টি এখন মাসের অর্ধেক দিনই রাজশাহী থাকছেন। আম্মু সালমানকে প্রায় সময়ই নিজের কাছে এনে রাখে। আমি উদ্ভাসে ভর্তি কোচিং করছি। আগামীকাল রেজাল্ট হবে। পাশ করব এটুকু বিশ্বাস আছে। তারপরও ভেতরে ভেতরে একটা টেনশন হচ্ছিল। রাত প্রায় 12টা, ঘুম আসছিল না। ফোনটা টুংটাং করে উঠল। ভাইয়া মেসেজ দিয়েছে, নো টেনশন। ভাইয়ার বার্তাগুলো সব সময় এরকম ছোটখাটো, তবে খুব সময়োপযোগী। মনে হয় যেন এই সময় এইরকম একটা কথা আমার খুব প্রয়োজন ছিল। পরের দিন 11টা নাগাদ রেজাল্ট পেয়ে যাই। মাইনাস গ্রেডে পাশ করে গেছি। এরপরেই শুরু হয় আম্মুর ফোন আলাপ। আজকে সারাদিন এটাই চলবে। আন্টি এসে রেজাল্ট শুনে গেছে। বাকি ভাড়াটিয়াদের আম্মু নিজ দায়িত্বে গিয়ে খবর দিয়ে আসবে। তবে শুধু শুধু যাওয়া যাবে না, মিষ্টি নিয়ে যেতে হবে। যা খুশি করুক। দুপুর 1:30টার দিকে ভাইয়া রসমালাই নিয়ে আসে আমাদের বাসায়। কিছুক্ষণ আগে ভাইয়া কংগ্রেচুলেশন লিখে পাঠিয়েছে। আম্মু অস্থির হয়ে বলল, তুমি মিষ্টি আনতে গেলে কেন বাবা? মিষ্টি তো আমি আনবো, তোমাদের সবাইকে খাওয়াবো। ভাইয়া বলল, কি যে বলেন আন্টি, সারা বছর পড়াশোনা করেছে ও, কষ্ট করেছে ও,
মিষ্টি আগে ওকে খাওয়াতে হবে। আর দু-একটা কথা বলে ভাইয়া চলে গেল। কেন জানি না আমার ভীষণ কান্না পাচ্ছিল। এই ভাইটা আমার মায়ের পেটের ভাই কেন হলো না? রাত ৯টার দিকে আমি আলাদাভাবে স্পঞ্জ মিষ্টি কিনে আন্টিদের বাসায় যাই। বিকেলবেলা আন্টি সহ সব ভাড়াটিয়াদের ঘরে আম্মু মিষ্টি বিতরণ করেছে। আপুর কাছে শুনেছি ভাইয়া গাঢ় মিষ্টি পছন্দ করে না, তাই স্পঞ্জ মিষ্টি কিনে নিয়েছি ভাইয়ার জন্য। কলিং বেল চাপলে ভাইয়া দরজা খুলে দেয়। মিষ্টির বক্স ভাইয়ার হাতে দিয়ে বলি, এটা শুধু আপনার জন্য। ভাইয়া ঠোঁট বাঁকিয়ে একটু হাসল। বিকেল বেলা অনেকটা সময় আপুর সাথে কাটিয়েছি, তাই এখন আর দেরি না করে চলে আসি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছে আমার স্কুল জীবন থেকেই। বলতে গেলে এটা আমার স্বপ্ন ছিল। রাব্বুল আলামিনের কাছে খুব করে চাইতাম, সাবজেক্ট যেটাই হোক না কেন, শুধু যেন চান্স পাই। অবশেষে আমার দোয়া কবুল হয়েছে। সমাজকল্যাণ বিভাগে চান্স পেয়ে গেছি। আপাতত ছোট দুলাভাইয়ের একটা খালাতো বোনের সাথে মিলে থাকব। ওই আপুটার নাম নীলুফার। সে বাংলা ৩য় বর্ষের ছাত্রী। আপুর রুমমেটের ১ মাস আগে বিয়ে হয়ে গেছে। এখন আপু একাই থাকে। ছোট দুলাভাই তার সাথেই থাকার ব্যবস্থা করে দিয়েছে। এরপর আস্তে ধীরে এখানে বাসা ছেড়ে দিয়ে আম্মু ও রাজশাহীতে চলে আসবে। আগামীকাল সকালে আমি আর আম্মু রাজশাহীর উদ্দেশ্যে রওনা করব। ভাইয়া, আপু, সালমান, আন্টি সবার জন্য আমার ভীষণ খারাপ লাগছিল। আম্মু হয়তো মাস ২ এখানে থাকবে। এরপর আম্মু যখন রাজশাহীতে চলে যাবে তখন হয়তো আর বাঘায় আসা হবে না। সালমানের খিল খিল করে হাসা, আপুর ভ্রু নাচিয়ে কথা বলা, ভাইয়ার মিষ্টি শাসন সব মিলিয়ে বুকের ভেতরটা একটা অজানা ব্যথা অনুভূত হয়। রাত ৮টার দিকে ভাইয়া ফোন করে বলে, তুমি কোথায় আছো? বাসায় আছি ভাইয়া। এক্ষুনি একবার ছাদে আসো, বলে লাইনটা কেটে দিল। ভাইয়া কখনো আমাকে এভাবে ছাদে যেতে বলেনি। আজ হঠাৎ কেন বলল? মাথায় আসলো না। আগে পিছে কিছু না ভেবেই ঘর থেকে বেরিয়ে গেলাম। আম্মু রান্নায় ব্যস্ত ছিল। ছাদে লাইট না থাকলেও যথেষ্ট আলো ছিল। ভাইয়া আমাকে দেখে ব্যস্তভাবে বলল, এসেছ তুমি? ভাইয়ার কণ্ঠে কেমন জানি একটা আকুলতা প্রকাশ পাচ্ছিল। আমি বললাম, ভাইয়া আপনি ঠিক আছেন? ভাইয়া এবার শান্তভাবে বলল, হ্যাঁ আমি ঠিক আছি। তোমাকে কয়েকটা কথা বলা দরকার তাই আসতে বলেছি। এবার আমি বলেই ফেললাম, বাসায় বললেই পারতেন। আমার কথা শেষ করতে না দিয়েই ভাইয়া বলল, বাসায় বলতে পারলে নিশ্চয় ছাদে ডেকে নিয়ে আসতাম না? তাও রাত ৮টায়। আমার ভেতরে কেমন একটা ভয় কাজ করছিল। ভাইয়া কখনো আমার সাথে এভাবে কথা বলে না। আমি গলা নিচু করে বললাম, ঠিক আছে বলুন। তারপর যে কথাগুলো আমাকে শুনতে হয়েছে, সেইগুলো আমি আর উল্লেখ করতে পারছি না। শুধু এটুকু বলি, নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে ওনার গালে একটা চড় বসিয়ে ছাদ থেকে দৌড়ে চলে আসি। আমার মাথায় কেবল একটা কথাই ঘুরছিল, ভাইই শুধু ভাই হয়। ভাইয়ের মতো কেউ হয় না। বাবাই কেবল বাবা হয়। বাবার মতো কেউ হয় না। যদি সেটাই হতো তাহলে শিক্ষক দ্বারা ছাত্রী লাঞ্ছিত হতো না। বাবার বয়সী মানুষের কাছে ছোট্ট মেয়েরা লাঞ্ছিত হতো না। আজ রাতের মতো চোখের পানিগুলো আমার অবাধ্য হয়ে রইল। কতবার ভেবেছি, যদি পুনর্জন্ম বিষয়টা সত্যি হতো তাহলে ফাহাদ হতো আমার সেই ভাই, যে ভাই আমার মায়ের গর্ভে জন্মে নেয়ার কয়েকদিন পরে মারা গিয়েছিল। নিজের ভাবনাগুলোকে তিরস্কার করা ছাড়া আজকে আমার আর কিচ্ছু করার নেই। প্রায় ১ মাস হল নীলু আপুর সাথে আছি। আপু খুব ভালো একজন মানুষ। এই ১ মাসের মধ্যে বাঘায় আর যায়নি।
মনের মধ্যে ভয় কাজ করে যদি ওই কলঙ্কিত মানুষের মুখ দেখতে হয়। আম্মুকে তাড়া দিচ্ছি এসে বাসা দেখবার জন্য। সালমানের জন্য খুব খারাপ লাগে। আপুর সাথে মাঝে মাঝে কল দিয়ে কথা বলি। আমি চলে আসার পর ফাহাদ লোকটা দুদিন দুটো আননোন নাম্বার থেকে ফোন করেছিল। একদিন ক্লাসের মধ্যে, আর একদিন বাসায়, নীলু আপুর সামনে। আমি শুধু ব্যস্ত আছি পরে কথা বলবো বলে রেখে দিয়েছিলাম। মানুষের সামনে আর কিছু বলতে পারিনি। আমার কাছে থাকা নাম্বারটা আমি ব্লক করে দিয়েছিলাম। একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে আমার জানা নেই। আপু যদি কোনোদিন তার স্বামীর চরিত্র সম্পর্কে জানতে পারে তাহলে নিশ্চয়ই মরেই যাবে। রাত ৮টা নাগাদ আম্মু ফোন করেছিল। কথায় কথায় বলল, সালমান একটু একটু হাঁটতে পারে। আমি চলে আসার পর আম্মু বেশিরভাগ সময় সালমানকে নিজের কাছে রাখে। সালমান আম্মুকে দেখলে দাদা বলে। দাদু বলতে পারে না। আমার ভীষণ ইচ্ছে করে সালমানকে দেখতে। রাত 9:30 নাগাদ আপুর কাছে ভিডিও কল দেই। আপুকে বলি সালমানকে দেখাতে। আপু বলল, সালমান ভিডিও কলে কাউকে দেখতে পেলে ফোনের ওপরে চড় মারে, কামড় মারে, ফোন নিয়ে কাড়াকাড়ি করে। আমি বললাম পেছনের ক্যামেরা অন করে ওর দিকে ধরে রাখতে। ও কিভাবে হাঁটে আমি দেখব। আপু সেটাই করল। সালমান ড্রয়িং রুমের সোফা ধরে টুকটুক করে হাঁটছিল। একা একা সোফায় ওঠার চেষ্টা করছিল, আবার পরেও যাচ্ছিল। হঠাৎ লক্ষ্য করলাম সালমানের কাছে একজোড়া পা। ঠিক পা নয়, কোমর পর্যন্ত দেখা যাচ্ছিল। খুব সম্ভবত সেই লোকটাই বলল, সে যদি 1 কাপ চা করে দিতে পারবে। এবার আপুর কণ্ঠ পেলাম। এভাবে কতদিন চলবে বলতে পারো? একটা মানুষ সুস্থ তখনই হয় যখন সে সুস্থ হতে চায়। আমার কেন জানি মনে হচ্ছে তুমি স্বেচ্ছায় এই যন্ত্রণাটা বয়ে বেড়াতে চাচ্ছ। এবার দাঁড়িয়ে থাকা লোকটা বলল, আমার কথা বলতে ইচ্ছে করছে না। চা দিলে দাও, নয়তো আমি করে নিচ্ছি। আপু বলল, আমার সাথে রাগ দেখালে যদি তোমার অবস্থার ইমপ্রুভ হয় তুমি দেখাতে পারো। সালমান ওই লোকটার পা ধরে সম্ভবত কোলে ওঠার চেষ্টা করছিল। লোকটা নিচু হয়ে সালমানকে কোলে নিয়ে সোফায় বসল। ফোনের স্ক্রিনে তখন ওই লোকটার বিষণ্ণ চেহারা দৃশ্যমান। আমি চোখ ফিরিয়ে নিলাম। এই চেহারাটা আমার বড্ড চেনা। খুব ভালোবাসতাম এই মানুষটাকে আমি। এখন ঘৃণা করি, প্রচণ্ড ঘৃণা করি। আচ্ছা, সত্যিই কি ঘৃণা করতে পারি? নাকি শুধু মুখেই বলি আর মন ঠিক ভিন্ন কথা বলে? তাই যদি না হবে, তাহলে উনি মাথা ব্যথায় ভুগছেন এটা বুঝতে পারার পর আমার কষ্ট হচ্ছে কেন? আমার আর কথা বলতে ইচ্ছে করছিল না। ভাবলাম আপুর কাছে বলে কলটা কেটে দেই। ফোনের দিকে তাকিয়ে দেখলাম আপুর ঘরের ওয়ার্ড্রোব দেখা যাচ্ছে। আপু হয়তো নিজের ঘরে গেছে। আমি একটু জোরে বললাম, আপু তুমি চা করতে যাও, আমি রাখি, অন্য সময় না হয় ফোন করব। তখনই আর একটা পুরুষ কণ্ঠ শুনতে পেলাম, কার সাথে কথা বলছো? আপু ততক্ষণে সামনের ক্যামেরা অন করেছে। আপুকে দেখতে পাচ্ছিলাম, আপুর কোলে সালমানও ছিল। আপু বলল, শাকিরার সাথে। এরপর আবারও সেই পুরুষ কণ্ঠ, শাকিরার কথা বলার সময় আছে নাকি? 2 দিন ফোন করেছিলাম, ব্যস্ত আছে বলেই রেখে দিল, আর ফোন করল না। এবার আপু আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার শাকিরা, তোমার ভাইয়া কি বলছে? 2 দিন ফোন করেছে, তুমি কথা বলনি। আমার সবকিছু গুলিয়ে যাচ্ছিল। কোনোরকমে বললাম, ক্লাসে ছিলাম। এক দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়েছিলাম, একবার যদি ওই পুরুষ কণ্ঠের অধিকারীকে দেখা যায় সেই জন্য। কেননা এই কণ্ঠস্বর এবং কথা বলার ধরনও আমার অনেক পরিচিত।
মুহূর্তের মধ্যে ফোনের স্ক্রিনে একটা হাস্যোজ্জ্বল মুখ ভেসে ওঠে। তার সাথে আপুর আওয়াজ পাই, তুমি বাবুকে একটু রাখো, আমি রান্নাঘরে যাব রাহাতের জন্য চা করতে। তোমাকেও দেব? এবার হাসি মুখে থাকা লোকটা বলল, দিতে পারো। আমি নিজের হৃৎপিণ্ডের আওয়াজ নিজেই শুনতে পাচ্ছিলাম। ফোনটা হাতে ধরে রাখার শক্তি যেন হারিয়ে ফেলেছি। পুরো শরীরটা অবশ মনে হচ্ছিল। ফোনের ওপাশ থেকে আওয়াজ এলো, কি, ভার্সিটিতে পা দিতে না দিতেই বেশ ব্যস্ত হয়ে গেছো তাই না? ভাইয়ার সাথে কথা বলার সময় থাকে না। মনে হচ্ছিল কেউ যেন আমার গলা জোরে চাপ দিয়ে ধরে আছে। শত চেষ্টা করেও কিছু বলতে পারছি না। শুধু অপলক তাকিয়ে আছি আমার চিরপরিচিত সেই হাস্যোজ্জ্বল চেহারার দিকে। আমি শতভাগ নিশ্চিত এটাই আপুর হাজবেন্ড, ফাহাদ। তাহলে সোফায় বসে থাকা বিষণ্ণ চেহারার লোকটাকে? হাজারো অমীমাংসিত প্রশ্ন মনে চেপে রেখে কোনো রকমে বললাম, সরি ভাইয়া, আর এমনটা হবে না। ভাইয়া আবারও হাসি মুখে বলল, ধুর পাগলি, আমি তো মজা করছিলাম। আমার মনে হচ্ছিল আমি এক্ষুনি ভ্যা ভ্যা করে কেঁদে ফেলব। হুট করে লাইনটা কেটে দিয়ে মেসেজ দিলাম, ভাইয়া আমার এমবি শেষ। অবশ হয়ে আসা শরীরটা বিছানায় ছেড়ে দিলাম। ফাহাদ আমার সেই ভাই, যে কিনা ইন্টার পাশ করেছিলাম বলে আগে আমার জন্য মিষ্টি এনেছিল। রাজশাহী ভার্সিটিতে চান্স পেয়েছিলাম বলে আমাকে আর আপুকে একসাথে নিয়ে রেস্টুরেন্টে খাইয়েছিল। একদিন উদ্ভাস থেকে ফেরার পথে ভীষণ পেট ব্যথা করছিল। রাস্তা শর্টকাট করবার জন্য মার্কেটের ভিতর দিয়ে হেঁটে আসছিলাম। ওই মার্কেটে ভাইয়াদের দোকান ছিল। ব্যথা তীব্র হওয়ার কারণে জোরে হাঁটতেও পারছিলাম না। ধীর পায়ে এগোচ্ছিলাম। হুট করে কোত্থেকে ভাইয়া এসে সামনে দাঁড়ালো। কি ব্যাপার শাকিরা, কি হয়েছে তোমার? আমি হক চকিয়ে বললাম, কই কিছু না তো ভাইয়া। আরও আগে থেকেই দেখছি তুমি খুব ধীরে ধীরে হাঁটছ, ব্যথা পেয়েছ কোনোভাবে? না না ভাইয়া, ব্যথা পাইনি, এমনিতেই। তোমার হাঁটার ধরনই বলে দিচ্ছে তুমি ঠিক নেই। ভাইয়াকে পেট ব্যথার কথা বলতে পারছিলাম না। যদি কিছু বুঝে ফেলে সেই লজ্জায় বললাম, মাথাটা প্রচণ্ড ধরেছে ভাইয়া, সাথে বমিও লাগছে। ভাইয়া বলল, সকালে খেয়েছিলে? মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। ভাইয়া বলল, এসো আমার সাথে। কোথায়? এবারে একটু ধমকের সুরে বলল, আসতে বলেছে আসো, এত কথা কেন? মোটেও ইচ্ছে করছিল না যেতে। এই মুহূর্তে বাসায় গিয়ে আগে গরম পানি জাতীয় কিছু খেতে হবে। তারপর পেটে একটু গরম ছ্যাঁক দিলেই সব ঠিক হয়ে যাবে। আর এখন কিনা ভাইয়ের সাথে যেতে হবে। বলতেও পারছে না, সইতেও পারছি না। নিরুপায় হয়ে ভাইয়ার পেছনে পেছনে হাঁটা শুরু করি। ভাইয়া আমাকে নিয়ে ওই মার্কেটেরই একটা কফি শপে যায়। একটা কফি আর বার্গার অর্ডার করে, আমাকে তুমি খাও, আমি এক্ষুনি আসছি বলে কফি শপ থেকে বেরিয়ে যায়। রীতিমতো হামলে পড়ে গরম কফিটা খেয়ে নেই। এই মুহূর্তে এক কাপ কফি আমার জন্য ঠিক কি, আমি কাউকে বোঝাতে পারবো না। বার্গার অর্ধেকটা খেতেই ভাইয়া চলে আসে। আবারও ধমক দিয়ে বলে, এতটুকু খাবার খেতে এত সময় লাগে? এই জন্যই তো শরীরের এই অবস্থা। শরীর ঠিক না থাকলে পড়াশোনা দিয়ে কি হবে? পরে অবস্থা আমাদের দার্শনিকের মতো হবে। এরপর আমার হাতে একটা প্যারাসিটামল 500 ধরিয়ে দিয়ে বলে, এটা খেয়ে নাও, বাসায় গিয়ে চুপচাপ শুয়ে থাকবে। কফি শপ থেকে বেরিয়ে ভাইয়া নিজেই আমাকে একটা অটোতে তুলে দেয়। এই রাস্তাটুকু যেতে পায়ে হেঁটে লাগে 10 মিনিট, অটোতে যেতে 5 মিনিট। সেদিন ভাইয়ার বলা আমাদের দার্শনিকের মতো অবস্থা কথাটার মানে বুঝতে পারিনি, কিন্তু আজকে হয়তো বুঝতে পারছি। একটা কথা ভেবে কুল পাচ্ছি না, এই ভাইটাকে কি করে আমি খারাপ ভাবতে পারলাম?
কেন একবারও মনে হলো না আমার কোথাও ভুল হচ্ছে? কেন একবারও যাচাই করার চেষ্টা করলাম না? ইচ্ছে করছিল জোরে চিৎকার করি। নীলু আপুর সামনে সেটাও করতে পারছি না। শুরু থেকে শেষ পর্যন্ত যা হয়েছে সেখানে সিংহভাগ দায়টা আমার। আমার দায় আমাকেই মেটাতে হবে। রাত 12টার দিকে আম্মুকে ফোন করে বললাম, আমার মন খারাপ লাগছে, কাল সকালে আসব। পরের দিন বাঘায় পৌঁছতে 10টার বেশি বেজে যায়। ততক্ষণে ভাইয়া দোকানে চলে গেছে। আম্মুর সাথে দু একটা কথা বলেই ছুট দেই আপুর কাছে। ভাগ্য ভালো, বাসায় আপু একাই ছিল। মাথা নিচু করে বসে আছি। আমার সামনে আপু বসা। আপুর দৃষ্টি দেখে মনে হচ্ছিল তার সামনে কোনো ভিনগ্রহের আজব প্রাণী বসে আছে, আর আপু সেটাকে বিস্ময় ভরা দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। কিছুক্ষণ নীরব কেটে যাওয়ার পর আমি মুখ খুলি, আপু, কিছু বলো। আমার কথায় মনে হলো আপুর ধ্যান ভাঙল। বিশ্বাস করো শাকিরা, তুমি জাস্ট আমার জবান বন্ধ করে দিয়েছ। আমার ২৬ বছর বয়সে আমি যে কয়েকজন ভদ্র, মার্জিত ছেলে বা পুরুষ মানুষ দেখেছি, রাহাত হচ্ছে তাদের মধ্যে অন্যতম। ওর মতো একটা শান্ত, মার্জিত ছেলে দ্বিতীয়টা দেখার সুযোগ আমার হয়নি। আর তুমি কিনা ওর গালে চড় মেরে দিয়েছ? আপু প্লিজ, তুমি পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। কি বুঝব? তুমি জানতে না ওরা যমজ? জানতাম, কিন্তু বুঝতে পারিনি। তোমাদের বাসায় আরেকটা ভাইয়া আছে না, আন্টিকে আম্মা বলে ডাকে, আমি ওনাকেই ভাইয়ার যমজ ভাই ভেবেছিলাম। ও রাফাত, মেজো মামার ছেলে। তাহলে আন্টিকে আম্মা ডাকে কেন? রাহাত, ফাহাদের থেকে আমি 4 মাসের ছোট। আর রাফাত আমার থেকে 6 মাসের। ওরা তিনজন সব সময় একসাথে থাকত। ফাহাদ, রাহাতের সাথে সাথে রাফাত ও বড় মামিকে আম্মা আর নিজের মাকে চাচি মা বলে ডাকত। একটু বড় হওয়ার পরে মেজো মামিকে মা বলে ডাকলেও বড় মামিকে বরাবরের মতো আম্মা বলেই ডাকে। এই গল্পটা আন্টির কাছে শুনেছিলাম ভাইয়ার জন্মদিনে। আন্টির বিয়ের 4 বছর পর তার ননদের বিয়ে হয়। তারও 2 বছর পরে দেবরের। এদিকে বিয়ের 6 বছর পরেও আন্টির বাচ্চা কাচ্চা না হওয়ার কারণে ওনার শাশুড়ি ভীষণ চিন্তিত এবং দুঃখিত ছিলেন। মেজো ছেলেকে বিয়ে করানোর পর সরাসরি ছেলের বউকে বলেই বসেন যেন কোনো ব্যবস্থা না নিয়ে তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নিয়ে নেয়। আন্টি মনে মনে খুব কষ্ট পেতেন। আল্লাহর ইচ্ছায় সবার প্রথমে আন্টি কনসিভ করে। তারপর সেজুতি আপুর আম্মু, তারপর আন্টির যা। শেষমেশ ব্যাপারটা হলো যে বাড়িতে প্রায় 7 বছর কোনো বাচ্চা কাচ্চা ছিল না, 10 মাসের ব্যবধানে সে বাড়িতে 4টে ছেলে মেয়ে জন্ম নিল। খেলা সামলা। সেদিন যদি একটু মনোযোগ দিয়ে আন্টির গল্পটা শুনতাম তাহলেও হয়তো আজকের এমন পরিস্থিতির মধ্যে পড়তে হতো না। এখন কি করতে চাইছ? সেজুতি আপুর কথায় হুঁশ ফিরে পেলাম। গলা পরিষ্কার করে বললাম, আপু তুমি একটু সামলে নাও। ওনাকে সবটা বুঝিয়ে বলো। উনি নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারবেন। এত বড় একটা জগা খিচুড়ি পাকিয়ে এখন আমাকে বলছো সামলে নিতে? আপু প্লিজ, এইটুকু হেল্প আমাকে করো। আমি ওনাকে কিছু বলতে পারবো না। চোরটা তো ঠিকই মারতে পেরেছিলে। বারবার এই কথাটা টেনে এনো না। আচ্ছা ঠিক আছে, তুমি ওনাকে সবটা বুঝিয়ে বলবে, তারপর আমি ফোন করে সরি বলবো। থাপ্পড়টা যেভাবে সরাসরি মেরেছিলে, সরিটাও সরাসরি বলবে। এবার একটু রাগ দেখিয়ে বললাম, হ্যাঁ, সরাসরি বলবো। দরকার পড়লে পায়ে ধরে বলবো। তাহলে হবে? রেগে যাচ্ছ? তো কি করব? বারবার ওই কথাটা কেন বলছো? ইচ্ছে করে করিনি, কতবার বললাম। আপু এবার একটু নরম সুরে বলল,
রাহাত রাজশাহী গেছে আজকেই। 2 সপ্তাহ আগে ওকে ডাক্তার দেখানো হয়েছিল। আজকে আবার ডাক্তারের সাথে দেখা করার কথা আছে। উনি কি আজকে আসবেন না? হয়তো না। আমি একটু চমকে গেলাম। আমার আজকে ক্লাস ছিল, চলে এসেছি। কালকেও ক্লাস আছে, থাকতে পারবো না। কালকে ভোরবেলা আমাকে যেতেই হবে। ঠিক আছে, আমি রাহাতের সাথে কথা বলে দেখছি। একটু চুপ থেকে আবারও বললাম, আপু একটা কথা বলি? বলো। যে ভাইয়াটা তোমার থেকে বয়সে ছোট সে তোমার নাম ধরে ডাকে। আবার তুমি ওই লোকটা, মানে ভাইয়ার কপি, তার নাম ধরে ডাকো। কেউ কাউকে কিছু সম্বোধন করো না। আপু একটু হেসে বলল, আমরা 4 জন ছোটবেলা থেকে ভাই বোনের চেয়ে বন্ধু বেশি। সেই নার্সারি থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত একসাথে পড়েছি। রাফাত আমাদের এক ক্লাস জুনিয়র ছিল। হলে কি হবে? ক্লাস শেষ হওয়া মাত্রই দৌড়ে চলে আসতো আমাদের কাছে। ছোটবেলায় ওরা আমাকে তুই ডাকত, আমি ওদেরকে তুই ডাকতাম। বড় মামা একদিন আমাদের 4 জনকে ডেকে কড়া নির্দেশ দেন, ওরা আমাকে তুমি ডাকবে, আমি ওদেরকে তুমি ডাকব, কোনো তুই তুকারি নয়। তখন আমরা 5-এ পড়ি সম্ভবত। তারপর থেকে আস্তে আস্তে ওরাও আমাকে তুমি ডাকে, আমিও ওদেরকে তুমি ডাকি। কিন্তু ভাই বোন আর ডাকা হয়নি। আমি হতাশ হয়ে বললাম, যদি ডাকতে, তাহলেও হয়তো আজকের দিনটা দেখতে হতো না। আপু ভ্রু কুঁচকে বলল, আমাদের কিছু ডাকা বা না ডাকায় তোমার কি হলো, সেটাই তো বুঝলাম না। এবার একটু সিরিয়াস হয়ে বললাম, দেখো রিফাত ভাইয়া যদি তোমাকে আপু বলে ডাকত, তাহলে অন্তত এটা বুঝতে পারতাম যে উনি ভাইয়ার যমজ নয়। কেননা বড় ভাই তোমাকে আপু বলে ডাকবে না। আবার তুমি যদি ওই লোকটাকে ভাইয়া বলে ডাকতে, তাহলেও বুঝতে পারতাম, আর যাই হোক নিজের স্বামীকে তুমি ভাই বলে ডাকবে না। বিষয়টা আমার কাছে ক্লিয়ার হয়ে যেত। আপু এবার বিজ্ঞের মতো মাথা নেড়ে বলল, বুঝলাম। তুমি যা করেছ, সেখানে তোমার কোনো দোষ ছিল না। সব আমাদের জন্যই হয়েছে। আর একটা কথা হচ্ছে, তুমি যাকে রিফাত বলছো ওর নাম রাফাত, আর যাকে লোকটা লোকটা বলছো ওর নাম রাহাত। আমি একটু বিরক্তি নিয়ে বললাম, জানি। আচ্ছা আপু, ভাইয়াদের নামগুলো এমন কেন সব একরকম শোনা যায়? আমাদের সবার নামই বড় মামা রেখেছে। সেজুতি নাম আমার আব্বুর দেয়া। ভালো নাম আয়াত, এটা বড় মামার দেয়া। আয়াত জাহান সেজুতি। বলার মতো কোনো কথা খুঁজে না পেয়ে চুপ করে বসে রইলাম। একটু পরে আপু খুব ঠান্ডা স্বরে বলল, শাকিরা, রাহাতকে আমি ছোটবেলা থেকে চিনি। ও হুট করে কারো প্রেমে পড়ে যাবে, এটা আসলে ওর ক্যারেক্টারের সাথে যায় না। তুমি একটু ভালো করে মনে করে দেখো। আমার মনে হয় ওকে সালমানের আব্বু ভেবে ওর সাথে তুমি এমন কিছু আচরণ করেছ, যেটা ওকে বাধ্য করেছে তোমাকে ভালোবাসতে। আপুর কথায় কেঁদে ফেলতে ইচ্ছে করল। ভার মুখে বললাম, তোমার কি করে মনে হলো আমি ভাইয়ার সাথে এমন কোনো আচরণ করতে পারি? কথাটা খারাপভাবে নিও না। সালমানের আব্বু তোমাকে বোনের মতো ভালোবাসে। তোমার যে আচরণ ওর কাছে স্বাভাবিক মনে হবে, রাহাত একটা ব্যাচেলর ছেলে, ওর কাছে সেটা অন্যরকম মনে হওয়াটা অস্বাভাবিক নয়। আপুর কথাটা আমি বুঝতে পারলাম। আটকে আসা গলাটা পরিষ্কার করে বললাম, ওনার সাথে আমার মাঝে মাঝে চ্যাটিং হতো। এর বাইরে কতবার দেখা হয়েছে? কি কি কথা হয়েছে আমি নিশ্চিত করে বলতে পারবো না। এটুকু বলে আমার ফোনের চ্যাট হিস্টোরিটা বের করে আপুর সামনে দিয়ে বললাম, দেখো তোমাকে যখন যে এসএমএসটা করেছি, সেমটা ওনাকেও করেছি। আপু ফোন হাতে নিয়ে চ্যাট হিস্ট্রিটা দেখছিল আর বলছিল, সম্পূর্ণ আলাদা দুজন মানুষ, শুধু চেহারায় একটু মিল আছে। তুমি কি করে দুজনকে একজন বানিয়ে দিলে?
আমাদের পরিচিতদের মধ্যে একদম ছোট সদস্যরাও ওদেরকে চিনতে ভুল করে না। আমি বললাম, চেহারা একটু মিল আছে। এটা কি বললে তুমি? ওনারা তো কার্বন কপি। সেটা তোমার কাছে মনে হয়েছে। ভালো করে কখনো লক্ষ্য করেই দেখনি। রাহাতের চোখের মণি একদম কালো। ফাহাদেরটা অতটা নয়, হালকা ধূসর। রাহাতের কানের লতি বরাবর গলায় একটা তিল আছে। তাছাড়া যত সিরিয়াস মুহূর্তই হোক না কেন, ফাহাদের মুখে সবসময় হাসি লেগে থাকে। আর রাহাতের চেহারার দিকে তাকালেই মনে হয় ঝড়ের পূর্বাভাস। বলেই আপু হেসে ফেলল। আপুর সাথে আমিও যোগ দিলাম। আপু ফোনের দিকে তাকিয়ে থেকেই বলল, তোমার কখনো সন্দেহ হয়নি? দুজনের আলাদা আলাদা আচরণ দেখে। ওনার গম্ভীর মুখ দেখে মাঝে মাঝে একটু কেমন মনে হতো, কিন্তু পরমুহূর্তেই ভাইয়ার হাসি মুখ দেখে সব ভুলে যেতাম। মনে হতো একটা মানুষের শরীর মন সবসময় ঠিকঠাক নাও থাকতে পারে। ভাইয়া ও হয়তো কোনো কারণে আপোসেট ছিল, আবার ঠিক হয়ে গেছে। গভীরভাবে ভাবিনি কখনো। আপু ফোন থেকে চোখ তুলে আমার দিকে তাকিয়ে বলল, তোমাদের যোগাযোগ কি শুধু এই চ্যাটিং পর্যন্ত, নাকি ফোনে কথাও হতো? উনি আমাকে কোনোদিনও ফোন করেননি। আমি করেছিলাম হাতে গোনা ২-১ বার। তাও বিশেষ কোনো আলাপ নয়। উনি আমাকে একদিনই ফোন করেছিলেন, রাজশাহী যাওয়ার আগের দিন। কল করে ছাদে ডেকেছিলেন। আমার আর ওনার মধ্যে হওয়া এসএমএসগুলো নিয়ে আমি আর আপু একটা মোটামুটি আলোচনা করলাম। সেখান বেশ কয়েকটা বিষয় নিশ্চিত হল। আমার কাছে থাকা ফোন নাম্বারটা ভাইয়ার ছিল না। রাজশাহী যাওয়ার পর যে দুটো আননোন নাম্বার থেকে ভাইয়া আমার কাছে ফোন করেছিল, সে দুটোই ছিল ফাহাদ ভাইয়ার ফোন নাম্বার। ছাদে আমি ভাইয়া ভেবে রাহাতের ফোন নাম্বার নিয়ে রেখেছিলাম। এরপর যা যা হয়েছিল, এক চকলেট, হরতকি, জ্যৈষ্ঠ মধু এগুলো আমি ওনাকেই দিয়েছিলাম। ২ সালমানের আকিকার দিন বোরহানি উনি পাঠিয়েছিলেন। কেননা ভাইয়ার থেকে উনি বড়, ২৩ মিনিটের। আবু হুরায়রা বড় মামা বলতে ওনাকেই বুঝিয়েছে। ৩ আমার মরে যাওয়া গাছগুলো নিয়ে আমি যে আলোচনা করেছিলাম, সেটা ওনার সাথেই। ৪ চশমার ফ্রেমটা আন্টির মাধ্যমে ওনাকেই দিয়েছি। ৫ জন্মদিনে ছাদে ডেকে টি শার্ট ওনাকেই দিয়েছিলাম। আপুর সাথে আলোচনা শেষে ভেতরে ভেতরে একটু দমে গেলেও চেহারা স্বাভাবিক রেখে বললাম, আচ্ছা আপু, আমার এই এসএমএস আর ২-১টা উপহার দেয়া। তাতে কি তোমার মনে হয়েছে এটা প্রেম ভালোবাসা হওয়ার মতো কোনো ব্যাপার? এগুলো যদি সালমানের আব্বুর সাথে হতো, তাহলে কোনো ব্যাপারই ছিল না। কেননা তোমাদের মধ্যেকার সম্পর্কটা সম্পূর্ণ আলাদা। কিন্তু রাহাত একটা অবিবাহিত ছেলে। ঈদ, পহেলা বৈশাখ, পহেলা জানুয়ারি, এই দিনগুলোতে তোমার দেয়া ছোট ছোট বার্তা, জন্মদিনের শুভেচ্ছা, আবার উপহার সব মিলিয়ে ওর মনের ভিতর প্রতিক্রিয়া সৃষ্টি হওয়াটা খুব স্বাভাবিক। হতে পারে এর বাইরে ওর সাথে তোমার আরও আলাপ হয়েছে, কিন্তু তুমি মনে করে বলতে পারছো না। আপুর কথা একদম ঠিক ছিল। আমি সত্যিই মনে করতে পারছিলাম না ওনার সাথে আমার আরও কথা হয়েছে কিনা। আমাকে চুপ থাকতে দেখে আপু বলল, আচ্ছা তুমি তো ওকে না চিনেই উপহার দিয়েছ। ও কখনো তোমাকে কিছু দেয়নি? একটু ভেবে বললাম, না উনি কখনোই আমাকে কিছু দেননি। ওর কথা ছাড়ো। সালমানের আব্বু কখনো কিছু দিয়েছে? না ভাইয়া, ও কখনো উপহার দেয়নি। তবে প্রায় সময় চকলেট, চিপস, আইসক্রিম এগুলো কিনে দিত। আর আমি নিশ্চিত এসব ভাইয়াই দিয়েছে, উনি নয়। রোজার ঈদে তুমি আমাকে যে 3 পিস আর একজোড়া ঝুমকা দিয়েছিলে, এর বাইরে ভাইয়া কখনো আলাদা করে কিছু দেয়নি। ঝুমকা? আপুর চেহারায় বিস্ময় ফুটে ওঠে।
হ্যাঁ, রোজার ঈদে 3 পিসের সাথে একজোড়া অনেক সুন্দর ঝুমকা দিয়েছিলে, মনে নেই? আমি তোমাকে কোনো ঝুমকা কিনে দেইনি, এমনকি সালমানের আব্বুও নয়। ও আমাদের সাথে মার্কেটেই যায়নি। আমি, আম্মা আর রাহাত গিয়েছিলাম। তাহলে ঝুমকা? এবার আমি বিস্মিত। ব্যাপারটা রহস্যজন, তদন্ত করতে হবে। আপুর কণ্ঠে স্পষ্ট ব্যঙ্গ। আপুর মজা করাটা আমি একটুও মেনে নিতে পারিনি। সোজা দাঁড়িয়ে বললাম, তোমার সাথে আর একটা কথাও বলবো না। যা খুশি কর। চলে আসতে চাইলে আপু পেছনে থেকে ডেকে বলল, রাহাতের মুখ থেকে একটা কথাও বের করা যাবে না। সমস্যার সমাধান করতে হলে তোমাকেই এগিয়ে আসতে হবে। আমি যতটুকু সম্ভব চেষ্টা করব। গত 1 মাস ধরে ও ভীষণভাবে সাফার করছে। আমার মনে হয় সেই কারণটা তুমি। কথাগুলো বলার সময় আপুর চেহারা বেশ কঠিন ছিল। আমি কোনো জবাব না দিয়ে চুপচাপ চলে আসি। না চাইতেও বারবার সেদিন রাতের ঘটনা চোখের সামনে ভেসে উঠতে থাকে। আমি যখন ওনাকে ভাইয়া ভেবে জানতে চাইলাম উনি কি বলতে চান, তখন উনি বলতে থাকলেন, আমি অনেক কথা বলতে পারি না শাকিরা। ঠিক ততটুকু, যতটুকু প্রয়োজন। আমি তোমাকে ভালোবাসি শাকিরা। আমার বিশ্বাস তুমিও আমাকে ফিল করো। ওনার বলা কথাগুলো আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। চোখের পলক ফেলতেও ভুলে গেছি। হতভম্বের মতো একদৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছিলাম উনি আসলে কি বলতে চাচ্ছেন। উনি বলেই চলেছেন, ভালোবাসো কি বাসনা সেটা নিয়ে টানাহেচড়া করব না। শুধু এটুকু বলবো, যদি আমাকে বিশ্বাস কর তাহলে ঠকবে না। এরপর উনি ওনার ডান হাতটা আমার দিকে বাড়িয়ে দেন। আমি তখনও অপলক ওনার দিকে তাকিয়েই আছি। উনি বলেন, হাতটা ধরে দেখো শাকিরা, কোনোদিন ছাড়ব না, যাই হয়ে যাক না কেন। এতটুকু বলার পর উনি থামলেন। আমি বিশ্বাস করতে পারছিলাম না, এটা কি সেই ফাহাদ ভাইয়া, যাকে কিনা আমি আপনের থেকেও বেশি ভালোবাসতাম। ইনি আমাকে কোনো চোখে দেখেছেন এতদিন? না চাইতেও আমার চোখ দিয়ে গলগল করে পানি আসতে থাকে। কথা বলার সব ভাষা হারিয়ে ফেলি। সে যদি আপুর মতো স্ত্রী, সালমানের মতো মিষ্টি একটা ছেলে থাকা সত্ত্বেও উনি আমাকে এসব কি বলছেন? আমি কি দুঃস্বপ্ন দেখছি? একটু চুপ থেকে উনি আবারও বললেন, কেঁদো না প্লিজ, কিছু বলো। আমি নিশ্চিত তুমিও আমাকে ভালোবাসো। ওনার বাড়িয়ে রাখা হাতটা গুটিয়ে নিয়ে আমার দিকে এগিয়ে আসেন। আমি সম্বিত ফিরে পাই। ছাদে মোটামুটি অন্ধকার। ওনার নোংরা মানসিকতার সামনে নিজেকে মোটেও নিরাপদ মনে করলাম না। দ্রুত পায়ে ওখান থেকে চলে আসতে চাইলাম। 2 কদম সামনে এগোতেই বুঝতে পারলাম আমার ওড়নায় টান পড়েছে। রীতিমতো মাথা থেকে পড়ে গিয়ে শরীরের একটা পাশ খালি হয়ে গেছে। সামনে থাকা ওড়নার একটা প্রান্ত দুহাতে শক্ত করে আঁকড়ে ধরি। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখি ওড়নার আর একটা প্রান্ত ওনার হাতে। দিকবিদিক কিছু না ভেবে আবারও 2 কদম পিছিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে ওনার গালে একটা চড় বসিয়ে দেই। ততক্ষণে উনি ওড়নাটা ছেড়ে দিয়েছেন। ঘটনাটা ঘটেছে কয়েক সেকেন্ডের ব্যবধানে। আপুকে সব কথা বললেও ওড়নার ব্যাপারটা বলিনি। আপু যখন বারবার চড় মারার কথাটা বলছিল তখন ইচ্ছে করছিল বলে ফেলি কেন মেরেছিলাম, কিন্তু চেষ্টা করেও বলতে পারিনি। তাছাড়া আপুর চোখে দেখা শ্রেষ্ঠ ভদ্র মানুষের এই আচরণটা হয়তো আপু বিশ্বাস করত না। রাত 8টার দিকে আপু সালমানকে কোলে নিয়ে আমাদের বাসায় আসে, সাথে এক বাটি খিচুড়ি। আম্মুকে বলে সালমানকে খিচুড়ি খাইয়ে ঘুম পাড়াতে। আরও বলে আজকে রাতে আমি আর আম্মু আপুদের সাথে খাবো, এটা ফাহাদ ভাইয়া বলে দিয়েছে। আপু আমাকে ডেকে নিয়ে যায় রান্নায় হেল্প করবার জন্য।
বাসায় যেতেই দরজা লক করে আপু বলে, রাহাত ঘরে আছে, ওর সাথে গিয়ে কথা বলো। আমার পিলে চমকে যায়। হতভম্ব হয়ে বলি, তোমাকে হেল্প করতে হবে না? আপু খুব স্বাভাবিকভাবে বলে, আমার রান্না শেষ, শুধু পোলাও করব। চোখের ইশারায় ঘরটা দেখিয়ে দিয়ে আবারও বলে, গিয়ে কথা বলো। আমার মনে হচ্ছিল পা দুটো জমে বরফ হয়ে গেছে, গলা শুকিয়ে যাচ্ছে। উনি বাসায় এসেছেন কখন? আপু তো আমাকে কিছুই জানালো না, হুট করে ডেকে এনে বলছে কথা বলতে। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম। আপু রান্নাঘরের দরজায় গিয়ে আমার দিকে তাকিয়ে আবারও ইশারা করল, তারপর চলে গেল রান্নাঘরের ভিতরে। অনেক কষ্টে গিয়ে আপুর ইশারা করা ঘরটার দরজার সামনে দাঁড়ালাম। আমি জানতাম এই ঘরে ভাইয়ার ভাই থাকে। আজ অবধি কোনোদিনও এই ঘরের দরজার সামনে আসিনি। আন্টিদের ঘরে হয়তো এক আধবার গেছি। আমার আনাগোনা সেজুতি আপুর ঘর পর্যন্ত। বাইরে থেকেই দেখার চেষ্টা করলাম ওনাকে দেখা যায় কিনা। দেখতে পেলাম না। আপু কি আমার সাথে মজা করল? না, এটা মজা করার বিষয় না। একটু ভেবে ঘরের ভেতরে গেলাম, তবে কাউকেই দেখতে পেলাম না। টেবিলের উপরে থাকা চশমার দিকে চোখ পড়ল। এটার ফ্রেম আমারই দেয়া। এই রুমে একটা ব্যালকনি আছে লক্ষ্যই করিনি। পা টিপে টিপে ব্যালকনির দরজার কাছে গেলাম। দেখলাম লোকটা উল্টো ঘুরে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ডাক দেব নাকি সালাম দেব কিছুই বুঝতে পারছি না। কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইলাম। উনি ওই অবস্থাতেই দাঁড়িয়ে থেকে বললেন, কিছু বলার না থাকলে চলে যেতে পারো। কি সর্বনাশ! আমি একটুও শব্দ করিনি। বুঝল কিভাবে এখানে দাঁড়িয়ে আছি? গলা পরিষ্কার করে বললাম, দেখুন যা হয়েছে ঠিক হয়নি। এবার উনি আমার দিকে ফিরলেন। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। উনার দিকে তাকাইনি। উনি বললেন, কোনটা ঠিক হয়নি? প্রথম থেকে শেষ পর্যন্ত যা হয়েছে। সেজুতি আপু নিশ্চয়ই আপনাকে সবটা বুঝিয়ে বলেছে। আমার ভুলের জন্য আমি ক্ষমা চাচ্ছি। আল্লাহ হাফেজ। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ওখান থেকে চলে আসতে চাইলাম। উনি পেছনে থেকে ডাকলেন, দাঁড়াও। দাঁড়িয়ে পড়লাম, তবে উল্টো দিকে ফিরলাম না। উনি বললেন, কথাগুলো কতক্ষণ যাবৎ মুখস্থ করেছ? এই রে, উনি কি করে বুঝলেন? সকালে আপুর সাথে কথা বলে যাওয়ার পর থেকে এই কয়েকটা লাইন রিহার্সেল করেছি। যখনই উনার সাথে দেখা হোক না কেন কথাগুলো বলে দেব, কিন্তু ওনার সামনে সেটা বুঝতে দেয়া যাবে না। এবার আমি উল্টো ঘুরে দাঁড়ালাম। উনি ততক্ষণে বারান্দা থেকে ঘরে চলে এসেছেন। আমরা এখন মুখোমুখি। ওনার দিকে তাকিয়ে বললাম, মুখস্থ ঠোঁটস্থ যাই হোক, আপনাকে আমার এটুকুই বলার ছিল। এর থেকে বেশি কিছু বলারও নেই, শোনারও নেই। কথার ফাঁকে উনার গলার দিকের তিলটা দেখার চেষ্টা করছিলাম। হ্যাঁ আছে। আপুর বলা বর্ণনামতি ওনার একটা তিল আছে। এতদিন আমার চোখে পড়ল না কেন? উনি বললেন, এর আগে কখনো তোমাকে এতটা সেলফিশ মনে হয়নি। জি। আমার ব্যক্তিত্বকে নাড়িয়ে দিয়ে এখন বলছো তোমার কিছু বলার নেই। এটাকে স্বার্থপরতা ছাড়া আর কি বলা যেতে পারে? আমার কাছে আপনার কোনো অস্তিত্বই নেই। যা ছিল সবটাই ভাইয়া, বাকিটা ভুল। তোমার ভুলের খেসারত আমি কেন দেব সেটা বলতে পারো? এত মহা ঝামেলায় পড়লাম। আপুকে বলেছিলাম ওনাকে সবটা বুঝিয়ে রাখতে। আমি শুধু সরি বলবো। এই লোকটা এখন কথা পেঁচিয়েই যাচ্ছে। কোনো কথা না বলে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। উনি বললেন, অনেক দিনের লেনাদেনা এক মুহূর্তে চুকিয়ে দেয়া সম্ভব নয়।
বিরক্তি চেপে বললাম, আপনার সাথে আমি একদমই কথা বাড়াতে চাই না। আমি চাই। ওনার পরিষ্কার জবাব। চুপ থাকলে উনি আমাকে পেয়ে বসবেন। স্পষ্ট করে কিছু কথা আজকেই ওনাকে বলা দরকার। শুনুন, আমার জন্মের পর আম্মু খুশি ছিল না। তার আশা ছিল একটা ছেলের। কিন্তু আব্বু বলেছিল, 3টে মেয়ে আমার 3টে জান্নাত। আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপনের উদ্দেশ্যে আমার নাম রেখেছিল শাকিরা। আব্বু আমাকে ভীষণ ভালোবাসে। আমার বড় 2 বোনের বিয়ে আব্বুর পছন্দ মতো হয়েছে। আমারও সেটাই হবে। আমি কোনোদিনও কারো সাথে কোনো ধরনের রিলেশনে যাব না, এটা আমার প্রতিজ্ঞা। আশা করি বুঝতে পেরেছেন। এটুকু বলেই উল্টো দিকে পা বাড়াই। উনি পেছনে থেকে বলেন, যেভাবে আমার নাম্বারটা ব্লক করেছিলে ঠিক সেভাবেই আবার অ্যাড করে নিবে। থ্রেড করল নাকি রিকোয়েস্ট কিছুই বুঝলাম না। কোনো জবাব না দিয়ে সোজা রান্না করে আপুর কাছে চলে যাই। ভীষণ খারাপ লাগছিল। কি থেকে কি হলো? আমাকে দেখে আপু বলল, সব ঠিক আছে? আমি কোনো জবাব দিলাম না। আপু ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, রাহাতের সাথে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি ও তোমাকে ভীষণ ভালোবাসে। আর ভালোবাসার যথেষ্ট কারণও আছে। পরীক্ষার রেজাল্টের দিন তুমি আলাদা করে মিষ্টি এনেছিলে? আমি বিস্ময় ভরা চোখে আপুর দিকে তাকালাম। আপু আবারও বলল, এনেছিলে কি? আমি মাথা উপর নিচ করলাম, যার অর্থ হ্যাঁ। আপু বলল, সেটা তুমি রাহাতের হাতে দিয়েছিলে। বলেছিলে ওটা স্পেশালি ওর জন্য। রাগে দুঃখে আমার কান্না পাচ্ছিল। চোখ মুখ খিচে বন্ধ করে নিলাম। এতগুলো ব্লান্ডার কি করে করলাম? আপু বলল, কুল ডাউন। হুট করে কোনো সিদ্ধান্ত নিতে হবে না। সময় নিয়ে বুঝে শুনে তারপর সিদ্ধান্ত নাও। কিচ্ছু বুঝতে চাই না আপু। আমি শুধু ভাইয়াকে ভালোবাসি। ভাইয়ার মতো দেখতে আরেকজন মানুষকে নিয়ে নতুন করে কিছু ভাবতে চাই না। ইনফ্যাক্ট কাউকে নিয়েই ভাবতে চাই না। ঠিক আছে, শান্ত হও। আমি রাহাতের সাথে কথা বলবো। ভালোবাসা জিনিসটা জোর করে হয় না, আপনা আপনি হয়ে যায়। আমাদের কথার মাঝেই ওনার আওয়াজ পেলাম, সেজুতি 1 কাপ চা করে দাও। বসো, দিচ্ছি। আপুর জবাব। এর মধ্যে আম্মু ঘুমন্ত সালমানকে কোলে নিয়ে চলে আসে। আর আমাদেরও আলোচনার সমাপ্তি ঘটে। গল্পটা এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু আমার জন্য একটা ধামাকা চমক অপেক্ষা করছিল, আর তাই শেষ হইয়াও হইল না শেষ। আজকে আম্মু বাঘা থেকে মালপত্র সহ রাজশাহী চলে আসছে। মজার ব্যাপার হল, আমরা ঠিক কোনো বাসায় উঠব সেটা আমি বা আম্মু কেউই জানি না। আমাদের জন্য বাসা ঠিক করেছে ফাহাদ ভাইয়া। তার কোনো এক পরিচিত লোকের বাসা। আম্মুকে বাসার ভিডিও দেখিয়েছিল। আম্মু সেটা দেখেই পছন্দ করেছে। একটা পিকআপ ভ্যানে করে মালপত্র উঠিয়ে নিয়ে আম্মুর সাথে ভাইয়াও আসছে। আমি বাঘা থেকে এসেছি আজকে 23 দিন হয়। সেজুতি আপুর সাথে মাঝে মাঝে কথা বলেছি, ওই লোকটা সম্পর্কে কোনো কথা আমি বা আপু কেউই বলিনি। আজকে আমার ক্লাস ছিল। ভার্সিটি থেকে ফিরতে ফিরতে 3টা বাজে। আম্মুর কাছে ফোন করে জানতে পারি, ভাইয়া মালপত্র বাসায় উঠিয়ে দিয়ে চলে গেছে। ভাইয়ার সাথে আমার কথা হয়েছে। উনি আমাকে ফোনেই বাসার ঠিকানা বলে দিয়েছেন। ঠিকানাটা লিলু আপুকে বললাম। আপু শুনে বলল, জায়গাটা ভার্সিটি এরিয়া থেকে অনেকটা দূরে। 20 থেকে 25 টাকা অটো ভাড়া লাগবে। মেজাজ বিগড়ে গেল। নিজের বাড়ি হলে একটা কথা ছিল। 25 টাকা কেন, 50 টাকা ভাড়া হলেও সমস্যা ছিল না। ভাড়ায় যখন থাকবো তাহলে এত দূরে কেন? ইচ্ছে করছিল এখনই ফোন করে আম্মুকে একটু ঝাড়ি দেই, কিন্তু ভাইয়ার কথা ভেবে সেটা করতে পারলাম না। ভাইয়া নিজে থেকে বাসা ঠিক করে দিয়েছে।
এই মুহূর্তে কিছু বলা ঠিক হবে না। আগে গিয়ে দেখি, তারপর না হয় কোনো ব্যবস্থা নেওয়া যাবে। 4:30টার দিকে আমি আর নীলু আপু আমার সবকিছু গুছিয়ে নিয়ে রওনা দিলাম। ভাইয়ার দেয়া ঠিকানা মতো একটা দোতলা বাড়ির সামনে এসে দাঁড়িয়েছি। আম্মুকে ফোন দিলে আম্মু বলল দোতলায় উঠে যেতে। নিচতলাটা যেন কেমন, অনেকগুলো রুম, বেশিরভাগটাতে তালা দেয়া। কয়েকজন ছেলে মানুষকে দেখলাম শুধু। ফ্যামিলি থাকে বলে মনে হচ্ছে না, অনেকটা স্কুল ঘরের মতো। দোতলায় 3টে ইউনিট, হাতের ডান পাশে একটা, বাম পাশে 2টা। বাম পাশে 2টা ইউনিটের একটাতে আমরা উঠেছি। ব্যাগপত্র রেখে বোরখা ছাড়ব তার আগেই একটা পরিচিত কণ্ঠ কানে আসে। শাকিরা চলে এসেছে? দরজায় আন্টিকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে গেলাম। সালাম দিয়ে বললাম, আন্টি এসেছেন? আম্মু শুধু ভাইয়ার কথা বলল, আপনি এসেছেন সেটা বলেনি। আন্টি একগাল হেসে বলল, আমি আসিনি তাই বলেনি। ভ্যাবলার মতো আন্টির দিকে তাকিয়ে থেকে বললাম, জি। আন্টির হাসি এবার দ্বিগুণ বেড়ে গেল। আরে বাবা, আমি আসব কেন? আমি এখানেই থাকি, এটা আমাদেরই বাসা। আমার অনুভূতি এখন কেমন হওয়া উচিত ভুলে গেলাম। একবার আন্টির দিকে তাকালাম ঘাড় ঘুরিয়ে, আরেকবার আম্মুর দিকে। আম্মু বলল, দেখ আমি তোকে বলতে চেয়েছিলাম, ফাহাদ বলতে দেয়নি, তোকে সারপ্রাইজ দিবে তাই। সারপ্রাইজ মানে সারপ্রাইজ। এটা যে কেমন সারপ্রাইজ সেটা শুধু আমিই জানি। আচ্ছা, বাকি সবার কথা বাদ দিলাম, সেজুতি আপু তো জানতো বিষয়টা। ও কেন আমাকে আগে জানালো না? আমি যেভাবে পারি এই বাসায় ওঠা বন্ধ করতাম। আপুর উপরে ভীষণ রাগ হল। রাগটা ভেতরে চেপে মুখে একরাশ মিথ্যে হাসি টেনে নিল আপুকে আমাদের আর আন্টিদের সম্পর্কে বললাম। পরের দিন নীল আপু চলে যায়। সুযোগ বুঝে সেজুতি আপুর কাছে ফোন করে খুব রাগ দেখাই। আপু বলে ওর কিছু করার ছিল না, জানাতে চেয়েছিল কিন্তু ফাহাদ ভাইয়ার কড়া নিষেধ উপেক্ষা করে আমাকে জানাতে পারেনি। আজকে 9 দিন হয় এখানে এসেছি। বাসার নিচতলা পুরোটাই গোডাউন। দোতলার বড় ইউনিটে আন্টিরা থাকে, ছোট দুটো ইউনিট ভাড়া দেয়া। একটাতে আমরা থাকি, অন্যটাতে আঙ্কেলের যে ডিলারশিপ নেয়া আছে তার ম্যানেজার। আমার ব্যাপারটা হয়েছে বাঘের তাড়া খেয়ে বাঘের গুহাতে আশ্রয় নেয়ার মতো। তবে সুখের কথা হচ্ছে এই 9 দিনে এখনো ওনার চাঁদ মুখ আমাকে দর্শন করতে হয়নি। তবে যেহেতু ওনাদের বাড়িতেই আছি, যে কোনো মুহূর্তে দেখা হয়ে যেতে পারে। সব সময় ভেতরে ভেতরে ভয় থাকি। পরের দিন ভার্সিটি থেকে ফিরেছি একটু আগে। আম্মু বাসায় নেই। সালমানের জন্য আম্মুর মনটা আনচান করছিল, সাথে আন্টিরও। তাই ওনারা 2 বান্ধবীতে মিলে নাতিকে দেখতে আজ সকালে বাঘায় গেছে। বিকেলের মধ্যেই ফিরে আসবে। হাত মুখ ধুয়ে কিছু খাবো ভাবছি, এমন সময় কলিং বেল বেজে ওঠে। আম্মুরা কি তবে চলে এসেছে? 4টে বাজে, এত তাড়াতাড়ি চলে এসেছে? দরজা খুলতেই ঝড়ের গতিতে একজন পুরুষ লোক ভেতরে ঢুকে ছিটকিনি লাগিয়ে দেয়। মুহূর্তে ঘটে যাওয়া ঘটনাটা আমার মাথার উপরে দিয়ে যায়। এই বাসায় যথেষ্ট সিকিউরিটি আছে, সিসি লাগানো আছে। গোডাউনে সব সময় লাখ লাখ টাকার মাল থাকে। বাইরের কেউ বাসায় ঢুকতে পারে না। মুহূর্তে ঘোর কেটে গেল। আমার সামনে থাকা ব্যক্তিটা অপরিচিত কেউ নয়, বরং যার কাছ থেকে আড়াল হয়ে থাকার চেষ্টা করছি তিনি। উত্তেজিত কণ্ঠে বললাম, বাসায় কেন এসেছেন? উনি নিজের ঠোঁটের উপরে তর্জনী রেখে ঈশ্বস জাতীয় শব্দ করলেন। আস্তে কথা বলো, কেউ শুনলে কি হবে জানো? ওনার কথার ইঙ্গিত বুঝতে পেরে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। কাঁপা কাঁপা গলায় বললাম,
আপনার সাথে আমার সব কথা শেষ হয়ে গিয়েছে। তারপরও কেন এসেছেন এখানে? তোমার শেষ হয়েছিল কিন্তু আমার হয়নি। ভালো করে বলেছিলাম আমাকে অ্যাড করে নিতে নাওনি। যোগাযোগ করতে দাওনি তোমার সাথে। কতটা সাফার করেছি তোমার কোনো আইডিয়া নেই। সেই আইডিয়াটা দেওয়ার জন্য এসেছি। আমি এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তুমি আমাকে খুঁজবে, তন্ন তন্ন করে খুঁজবে তোমাকে গ্রহণ করবার জন্য। কিন্তু আমি ফিরে তাকাবো না, কেননা তোমাকে আমার আর প্রয়োজন পড়বে না। ওনার কথা শুনে আমার বুকের ভেতরটা মুচড়ে ওঠে। উনি যেটা বলছেন তার এক অংশও যদি সত্যি হয়, তাহলে ফ্যানের সাথে ঝুলে পড়া ছাড়া আমার জন্য দ্বিতীয় কোনো রাস্তা খোলা থাকবে না। হাউ মাউ করে কেঁদে ফেললাম। চোখের সামনে শুধু নিজের ডেড বডি দেখতে পাচ্ছি। মুখে ওড়না চেপে শব্দ নিয়ন্ত্রণের চেষ্টা করছি কিন্তু কাজ হচ্ছে না। কান্নারা ভেতর থেকে তুমুল আওয়াজ করে বেরিয়ে আসছিল। কয়েক মুহূর্ত পরে উনি বললেন, থামো শাকিরা, থামো বলছি। কাজ হলো না। আবারও বললেন, এই মুহূর্তে না থামলে যেটা বলেছি সেটাই করব। কান্না বন্ধ হওয়ার বদলে আরও বেড়ে গেল। উনি আমার দিকে এক ধাপ এগিয়ে এলেন। ভয়ের চোটে চোখ বন্ধ করে নিলাম। উনি খুব শান্ত গলায় বললেন, শাকিরা কান্না থামাও। আমি মজা করছিলাম। এই লোক বলে কি এটা কোনো মজা? চোখ খুলে দেখি ওনার মুখটা আমার খুব কাছাকাছি। মাথাটা পিছিয়ে নিলাম। কোনো রকমে চোখ মুছে কান্না সংবরণের চেষ্টা করলাম। হেঁচকিটা থামতেই চাইছে না। উনি আমার কাছ থেকে সরে গিয়ে চেয়ার টেনে বসলেন। তারপর বললেন, আমি চাপ নিতে পারি না। আমার যন্ত্রণা হয়। গত 2 মাস ধরে তুমি আমাকে সেটাই দিয়ে আসছো। ভালো করে তাকিয়ে দেখলাম উনি খুব শান্তভাবে চেয়ারে বসে আছেন। ওনার পাশের চেয়ারটা ইশারা করে আমাকে বললেন, বসো। আমি দরজার কাছে দাঁড়িয়েছিলাম। বললাম, এখানেই ঠিক আছি। ভয় পাওয়ার কিছু নেই, বসো। ঢোক গিলে বললাম, দরজাটা খুলে দেই? উনি হেসে ফেললেন, এখনো ভয় কাটেনি, ঠিক আছে খোলো। দরজা খুলে মনে হলো প্রাণ ফিরে পেলাম। সম্পূর্ণ দরজাটা খোলা রেখে ওনার থেকে খানিকটা দূরে গিয়ে দাঁড়ালাম। উনি কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন, আবেগের বয়সটা পার করে এসেছি অনেক আগে। তোমার সাথে লাইন মারতে চাইনি। তুমি আমার তথাকথিত গার্লফ্রেন্ডও নও, কিংবা আমাদের সম্পর্কটা ফেসবুকে প্রেমের মতো নয়। 10টা রিলেশন হবে, 10টা ভাঙবে। আমি তোমাকে ভালোবেসেছি। একটা নিখাদ ভালোবাসা, যেখানে দাঁড়িয়ে একসাথে জীবনের পুরোটা পথ পাড়ি দেওয়ার কথা ভাবা যায়। আর তুমি কি করলে? আমাকে আর 5টা বখাটে ছেলেদের তালিকায় ফেলে সরে এলে। এবার আমি মুখ খুললাম। আপনাকে কখনোই আমি বখাটে ভাবিনি। সম্পর্কটা এগোতে চাইনি বলেই সরে এসেছি। চলবে।